আসসালামু আলাইকুম। অভিনন্দন সবাইকে। আমি আজ বিএনপির দপ্তর সম্পাদক, এটা দপ্তর সম্পাদকই নয়, নাইট গার্ড, ডে গার্ড সব মিলে পাহারাদারও বলতে পারেন, দফাদার, চৌকিদারও বলতে পারেন। বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে একেবারে বিএনপির সর্বময় ভাতার রিজভির একটি উক্তি নিয়ে কথা বলবো। উক্তিটা হচ্ছে, তিনি সম্প্রতি একটি ক্রিপ্টো মেসেজ জাতীয় পর্যায়ে বিভিন্নভাবে ছড়িয়ে দিয়েছেন। সেটা হলো, ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতারা বিএনপিতে স্থান পাবেন। একটি ক্রিপ্টো মেসেজ এবং অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত বিষাক্ত একটি মেসেজ জাতির জন্য। বাংলাদেশের আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জন্য অত্যন্ত একটি ভয়ঙ্কর দুঃসংবাদ এই উক্তিটির ভিতর রয়ে গেছে। 5ই আগস্ট শুধু একজন স্বৈরা শাসকই নয়, যার চরিত্র নিয়ে, যাদের পরিবার নিয়ে অনেক কথা, আলোচনা, সমালোচনা সারা দেশব্যাপী সোশ্যাল মিডিয়াগুলোতেও যেমন, তেমনি মানুষের কানে কানে, মুখে মুখে। সে পালিয়ে গেলে একটি বিস্ময়কর ঘটনা, সারা পৃথিবীর দৃষ্টান্ত, যে দেশের জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায়। আরও অনেক দেশের, এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম, সরকার প্রধানরা দেশ ত্যাগ করেন, পালিয়ে যান এভাবেই, এবং এর চেয়ে আরও ভয়ঙ্করভাবে। কিন্তু সেসব দেশের জাতীয় পর্যায়ের কোনো ধর্ম প্রতিষ্ঠানের ধর্মগুরু বলেন, ইমাম বলেন, সন্ন্যাসী ঠাকুরগণ বলেন, এভাবে পালিয়ে যায় না। কিন্তু বাংলাদেশ থেকে সরকার পতনে বা সরকার পালিয়ে যাওয়াতে একটি জাতীয় মসজিদ অর্থাৎ বাইতুল মোকাররমের ইমাম পালিয়ে গেলেন। তাকে কেউ ধাওয়া করেনি, কেউ দাবড়ও দেয়নি, ধরতেও যায়নি। তিনি নিজেই জানতেন যে তিনি কত বড় একটি জঘন্যতম চক্রান্তের ভিতরে ছিলেন, চক্রের ভিতরে ছিলেন। তিনি কত বড় একটি বিধর্মী মানুষদের সাথে মিশে ধর্মকে লেবাস হিসাবে ব্যবহার করে সুযোগ সুবিধার অংশীদার হয়ে উঠেছিলেন। তিনিও পালিয়ে গেলেন। একজন ইমাম, জাতীয় মসজিদের ইমাম পালিয়ে গেলে সেই দলে কোনো ক্লিন ইমেজের লোক কি থাকা সম্ভব, থাকতে পারে? আমার দৃষ্টিতে, আমার দূরদর্শিতায়, আমার দর্শনে এটুকু আমি তথ্য খুঁজে পেয়েছি যে প্রকৃত ইমানদার একজন মুসলিম আওয়ামী লীগ রাজনীতির সাথেই করতে পারে না, রাজনীতি তো করতে পারেই না, আওয়ামী লীগও করতে পারে না। আওয়ামী লীগ এত বড় ভয়ঙ্কর, জঘন্য, নিকৃষ্ট মানের ধর্ম, বিশেষ করে ইসলাম ধর্ম বিরোধী একটি দল, যে দলের কোনো দাড়ি মোসালা মুসলমান পাওয়া যায়নি। ধর্মমন্ত্রী যারা ছিলেন তারাও দাড়ি মোছারা ছিলেন। ইসলামী ফাউন্ডেশনে মহিলা নিয়ে নৃত্যের আয়োজন করেছিলেন যে দল, সেই দলে একজন মুসলমান করাই, সেই দলের রাজনীতি করা সম্ভব নয়। তাই আমি বলছি না যে যারা করেছে তারা মুসলমান না। ওই যে আমাদের এদিকে একটা উক্তি আছে যে তুমি মুসলমান না নোয়াখাইলিয়া, এই রকমেরই কথাটা, এই রকমেরই, আপনি আওয়ামী লীগ না মুসলমান, এরকমেরই। অর্থাৎ আওয়ামী লীগ যারা করে তাদের ইমান আকিদা নিয়ে, এবং তারা যে ইসলামী লেবাজের পোশাক পরে, এ নিয়ে অনেক প্রশ্ন। গত 15 বছরে হজ নিয়ে যে ব্যবসা করেছে রাজনৈতিক রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ভিতরে সাধারণ মানুষ,
হস্তচক্রান্তের ভিতরে যে ব্যবসা করেছে একটি সরকার, লজ্জাস্কর। সেই দলে একজন ক্লিন ইমেজের লোক কিভাবে রাজনীতি করতে পারে? রাজনীতি এতটা একটি নিকৃষ্ট এবং ভয়ঙ্কর গণ্ডির ভিতরে একজন সাধারণ বিবেকবান সুস্থ মস্তিষ্কের মানুষ, ইমানদার সৎ চরিত্রের মানুষ রাজনীতির গণ্ডির ভিতরে ঢুকে 5 মিনিট অবস্থান করা তার জন্য দোজখের মতো ভয়ঙ্কর অগ্নিগর্ভ যেন। আপনি যদি কোনো রাজনৈতিক দলে যান, রাজনৈতিক প্রোগ্রামে যান, যাই দেখবেন যে ওখানে কারা ধাক্কা ধাক্কি গুতাগুতি, কে কার আগে, যে সম্প্রচারগুলোতেই দেখবেন টিভিতে কোনো মালা দেওয়া নিয়ে, কোনো ফুল দেওয়া নিয়ে, বা তাদের কোনো নেতা আসছে, কে যাবে, কে কি অবস্থা করে, নিকৃষ্ট মানে এরা কুকুরের থেকেও অধপতন চরিত্রের মানুষ ছাড়া একজন বিবেকবান ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যে তার ইমেজ শিক্ষায় দীক্ষায় জ্ঞানে গুণে নিজস্ব স্বকীয়তায় একজন পৌরুষদীপ্ত পুরুষ রাজনীতিতে থাকতে পারে না, সম্ভব না। রাজনীতি এত বড় নিকৃষ্ট মানুষের একটি সমারোহ মেলায় পরিণত হয়েছে। সেখানে ক্লিন ইমেজের কথা বলছে। ক্লিন ইমেজটা একটি ক্রিপ্টো মেসেজ দিয়ে তার দলকে, রিজভি তার দলকে জানিয়ে দিয়েছে যে যার যার জেলায় এই যে ক্লিন ইমেজ নামে কিছু ব্যক্তি আছে, তাদেরকে রাজনীতিতে নিতে হবে। গরুর হাটের মতো, গরুর হাটে কিছু গরু বাজারেই বিক্রি হয়ে যায়, যেগুলোর হাসিল কাটা হয়, ওই বাজারের টাকা দিয়ে হাসিল কাটা হয়। কিছু গরু দর দাম সব ঠিক করে রাস্তায় চলে যায়, রাস্তায় নিয়ে যেন হাসিল কাটা না লাগে, নিজেদের পরিচিত লোক বলে হাসিল লাগবে না, রাস্তায় নিয়ে, অথবা বলে যে ভাই গরু নিয়ে চলে যান, কাল সকালে টাকা দিয়ে গরু নিয়ে আসবো। এই যে 2 ধরনের বিক্রি হয়, 3 ধরনের বা আরও অনেক বৈচিত্র্যময় বিক্রির সূত্র আছে। এইটা হলো সেই ধরনের একটি বেচা কেনার হাট খুলে দেওয়া। অর্থাৎ ক্লিন ইমেজের কোনো লোক রাজনীতিতে নেই। এখন কথা হলো রিজভী এই বাক্যটি কেন ব্যবহার করলেন? শুধু ব্যবসায়িক মাইন্ডেই, নাকি এর পিছনে আরও কিছু আছে? ভয়ঙ্কর একটি তথ্য আমি আপনাদেরকে জানাচ্ছি। সেটা হলো কিছু লোককে রাজনীতি করতেই হবে, করতেই হবে, করতেই হবে। রাজনীতির বাইরে তাদের কোনো থাকার সুযোগ নেই। অর্থাৎ এরা এতটা গুম, খুন, অন্যের অর্থ আত্মসাৎ, অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান, মানুষের উপরে জোর জুলুম, এমনভাবে এই 55 বছর এই রাজনীতির ভিতরে থেকে কিছু লোক যে আবহ তৈরি করেছে, যে সাধারণ মানুষের কাতারে এরা গেলে এদেরকে ল্যাংটা করে উলঙ্গ করে ছেড়ে দেবে, এদেরকে পকেটমারের মতো, বাসের ভিতরে পকেটমার, হাট বাজারে পকেটমার, ছিনতাইকারী ধরলে যেমন পাবলিক ধুলাই দিয়ে কারো কারো মেরে ফেলে, এবং যাদের জানটা খুব শক্ত, মরে না, এদেরকে পুলিশে দেয়। রাজনীতির নেতাদের এরকম একটি আবহাওয়ার ভিতরে, গর্তের ভিতরে, কুয়ার ভিতরে তারা আছে। ওইখান থেকে বের হয়ে সাধারণ মানুষের কাতারে আসা এরা প্রচণ্ড ভয়ে আছে, আতঙ্কে আছে। কখন জনগণ ক্ষেপে এদের উপরে চড়াও হবে, এই আতঙ্কে এরা রাজনীতির বাইরে থাকা এদের সম্ভব না। এবং রাজনীতি এদের ব্যবসা, রাজনীতি এদের হাতিয়ার, রাজনীতি এদের ঐতিহ্য, রাজনীতি এদের অ্যানুয়াল সার্টিফিকেট, এসিআইয়ের মতো কে কতটা মারতে পারবে, অন্য নিজের দলের ভিতরেও যে প্রতিদ্বন্দ্বী মনে করবে, তার বাড়ি পোড়াও, তার লোকজনকে মারামারি করে খুন করো, হত্যা করো, মামলায় ফেলে দিয়ে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দাও। সেইভাবে নিজের দলের যেমন, তেমনি তার মতের বাইরে অন্য দলের মানুষকেও কি কতটা। বিগত দিনে পুলিশ যেমন পিপিএম পুরস্কার পাইছে, রাষ্ট্রপতি পদক পাইছে, কে কতটা বিএনপিকে মারল, বিশেষ করে জামাতকে মারছে, তাদের উপরে কেস কালামের ভিতরে কাদেরকে কতটা গোপনে চাপ দিয়ে অর্থনৈতিক সমস্ত লুট করে নিঃস্ব করে দিয়েছে। এই গোপন রিপোর্টের ভিত্তিতে
এদের প্রমোশন হতো। এই দলেও, রাজনৈতিক দলগুলাতেও ঠিক একই ধারা প্রচলিত। তো এদের রাজনীতিতে থাকতেই হবে। যখন বিএনপি নিষিদ্ধ হচ্ছে, বিএনপির কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে, তাহলে এরা কী করবে? পাবলিক এদেরকে ছেড়ে দেবে না। বহুত ব্যবসা প্রতিষ্ঠান কেড়ে নিয়েছে, জমি পর্যন্ত কেড়ে নিয়েছে। মাঠের ফসল পাকার আগে তারা কেটে নিয়ে ঘরে তুলেছে। এইসব লোকগুলো ঢাকার, যেমন ওই যে বললাম ঘণ্টিবাদক আব্বাস, বিএনপির কেন্দ্রীয় চরিত্র, ওখানে হাজী সেলিমদের মতো লোক যারা ঢাকায় থাকে এবং ৭১-এ হিন্দুদের ফেলে যাওয়া অনেক বড় বড় বাড়ি এরা নিজেদের নামে খুব কৌশলে করে নিয়েছে। এবং ঢাকা কেন্দ্রিক রাজনীতিতে ঢাকার অনেকটা, যেমন এখন প্লট বরাদ্দের কথা বেরোচ্ছে, এটা তো শেখ হাসিনার। দেখতে হবে বিএনপির সময় এই ধরনের কারা কারাই সরকারি বাড়ি, সরকারি জমি, এসব প্লট যে সুযোগ সুবিধা নিয়েছে, এখনও তারা সেই সব জায়গা আঁকড়ে ধরে কামড়ে ধরে রেখেছে। এদের রাজনীতি ছাড়া কোনো উপায় নেই, কোথাও এদের ঠাঁই হবে না। কারণ এরা রাজনীতি থেকে বের হলেই এদের পিছনে ভেউ লেগে যাবে, এদের পিছনে কুত্তা লেগে যাবে, যেমন দুদক লেগে যাবে। রাষ্ট্রীয় যে দুর্নীতির যে কারিগররা, এরা ধরা পড়ে যাবে। এই জন্য এদেরকে রাজনীতির ভিতরে থাকতে হবে, রাজনীতির গণ্ডিতে থাকতে। এদের প্রভাব প্রতাপ জনগণের উপরে সবসময় চোখ রাঙিয়ে কথা বলতে হবে, চোখ রাঙিয়ে শাসিয়ে ভয় দেখিয়ে রাখতে হবে, খবরদার আমার কাছে আসবে না। এই যে রাজনৈতিক একটি পরিমণ্ডল তৈরি হয়েছে বাংলাদেশ থেকে, সংস্কার কী হচ্ছে আমি জানি না, কিন্তু সংস্কার আরও প্রয়োজন। বাংলাদেশে তো কোনো নীতি নৈতিকতা বা আদর্শ নিয়ে রাজনীতি হয়নি, প্রতিষ্ঠিত হয়নি। ওর সাথে আমার মামলা ও আমলিক করে আমি বিএনপি করব ওর মারার জন্য, অথবা বের হওয়ার কায়দা নেই। আমার দলের থেকে গ্রুপিং তৈরি হয়ে গেছে, লিডাররা গ্রুপ করে দিয়ে দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে ব্যবসায়িক কর্মকাণ্ডের মতো হয়ে গেছে। একবার আপনি ক্ষুদ্র আকারে হলেও উপজেলা পর্যায়ের নেতা হয়ে দেখেন, আপনার টাকা, সিগারেট, চা, সম্মানের কোনো অভাব নেই। আপনার জেলায় যেখানেই হোক, আপনার নেতার বাড়ির যে কোনো অনুষ্ঠানই হোক, যদি মনে করেন যে বউয়ের হাজ নেফাজ হওয়ার পরেও যদি কোনো একটা অনুষ্ঠান করেন, তবু নেতারে দাওয়াত করতে হবে এবং নেতা ফ্রি, বিনা পয়সা ওখান থেকে খেয়ে চলে আসবে দলবল নিয়ে। এই যে একটি আনন্দ উৎসবের ভিতরে নেতাদের জীবনযাপন, এখান থেকে বের হয়ে আসা কোনোভাবেই সম্ভব না। এদেরকে রাজনীতি করতেই হবে। আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে চাপ হচ্ছে এবং সংগঠনের উপরে, এই যে নেতারা যারা এতদিন ফ্রি খেয়ে অভ্যস্ত হয়ে পড়েছেন বিভিন্নভাবে, একবার ছাত্র জীবন থেকে হোস্টেলের ফ্রি খাওয়া থেকে শুরু করে বাইরে এসেও যারা সারা জীবন ফ্রির ভিতরেই আছেন, ফ্রি সম্মান, ফ্রি আবাস, ফ্রি যান। নেতা হয়ে গেলে ঢাকাতে আপনি কোথাও থেকে কোথাও যাবেন, খালি ফোন করবেন, অমুক জায়গা থেকে অমুক জায়গা যাব। কীভাবে জানে? ও নিজের গাড়ি পাঠাবে না ভাড়া করে পাঠাবে, নেতার খোঁজ নেওয়ার দরকার নেই, গাড়ি পাঠাবে, গাড়িতে নেতা ভিআইপি হয়ে ঘুরে বেড়াবেন। তো এই লোভনীয় জায়গা, এই লোভনীয় চাহিদা সম্মানের জায়গা থেকে কি সরে আসা সম্ভব? যে কোনো দলেরই হোক, সম্ভব না। অতএব এদের রাজনীতি করতে হবে। দল কোনো বিষয় না। ওই ফজলুদের মতো, গোলাম মওলাদের মতো চরিত্রহীন যারা, শাহজাহানদের মতো আরও অনেক আছে চরিত্রহীন, লম্পট জাতীয়, ধুরন্ধর শিয়ালের মতো মানুষ যারা আছে, কুকুর শিয়ালের মতো, এদের কাছে দল কোনো বিষয় নাই। এদের কাছে রাজনীতিই বড় বিষয়। যে দল যখন ফেভারেট থাকবে, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, তাদের ছত্রছায়ায় এদেরকে থাকতেই হবে। এদের ছায়ায় থেকে তার উচ্চ দরের চেয়ারে অবস্থান করতেই হবে। এই জঘন্যতম সিগন্যালটি রিজভী দিয়েছেন। আওয়ামী লীগের অনেক লোক, জেলা তারেক রহমান বলছে অন্য কোনো দলের লোক যেন বিএনপিতে না ঢোকে, কিন্তু তারেক রহমানের সেই কথার উপর দাঁড়িয়ে অনেক নেতাই গোপনে টাকা খাচ্ছিলেন, কিন্তু টাকা খাওয়ার বদৌলতে সেই নেতাদেরকে সামনে আনতে পারছিলেন না, বা আইনলোভ মিডিয়াতে দেখাই দিচ্ছিল। রিজভী সেটাকে সরাসরি ওপেন করে দিলেন যে ক্লিন ইমেজের লোক,
বিএনপিতে আসতে পারে। অর্থাৎ তারেক রহমানের সেই কথাটিকে রেসবি ওপেন করে দিলেন, দরজা খুলে দিলেন। এখন হুর হুর করে সেই দুর্নীতিবাজ, ক্লিন ইমেজ, আমি বলছি ক্লিন ইমেজের মানুষ রাজনীতি করতে পারে না, বিশেষ করে আওয়ামী লীগ তো করতেই পারে না, বিএনপি তো পরের কথা, সম্ভব না, আদতেই সম্ভব না। যারা সম্মানিত ব্যক্তি, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত, বিভিন্ন ক্যাডার ভিত্তিক বিসিএস অফিসার বলেন, শিক্ষার বলেন, ব্যাংকার বলেন, যারা সম্মানিত, প্রকৃত সম্মানিত, তারা রিটায়ার্ড আসার পরে ঘরের ভিতরে বসে আছেন, তারা বের হন না সম্মানের ভয়ে। তো সমাজ নিয়ন্ত্রণ করে কারা? আমার যারা দৃষ্টিতে আমি দেখছি, যাদের সারাদিন গোবর কুড়াইছে, গোবর কুড়াইয়ে তাদের মায়েরা গুটা বানায় দিয়েছে, সেই গুটা, গোবরের গুটা আবার মাথায় করে নিয়ে বিভিন্ন বাড়ি হোটেলে বিক্রি করে বেড়াচ্ছে, সমাজের নেতৃত্ব দিচ্ছে তারা দিয়েছে 15-16 বছরে। তো এইসব সম্মানিত মানুষগুলো কতটা অপমানিত হবার ভয়ে বাসায় ঘরে লুকিয়ে লুকিয়ে, এমনকি আমি জানি রাত 8টা-9টার পরে মাছ মুখে দিয়ে বাজার করতে বের হয়েছে, সম্মানটুকু ধরে রাখার ভয়ে। এরা তো রাজনীতি তো এইভাবেই এরাই নিয়ন্ত্রণ করে। তো এই একটা সিগন্যাল দিয়ে দেছে যে হ্যাঁ আসতে পারে, কিন্তু বিনিময় তো আছেই। কিভাবে কী হবে সেটা ওই যে গরু কালকে নিয়ে আসবো বাড়ির পাট থেকে টাকা পয়সা দিয়ে, ওইভাবে হবে। আর ক্রিপ্টো মেসেজটা ঠিক সেইভাবেই দিয়েছে। তারেক রহমান যদি তার আগের অবস্থানে থাকতো, তিনি এই কথার বিভ্রান্তিকর বক্তব্যের যথাযুক্ত হয়তো প্রতি উত্তর তিনি দেননি। অর্থাৎ সিগন্যালটা কোথা থেকে আসছে আমি জানি না, কিন্তু রাজনীতির বেড়াজালে, রাজনীতির মধ্যে যে রাজনীতিবিদরাই শুধু দেশে রাজনীতি করবে, এটার একটি স্পষ্ট সিগন্যাল। অতএব বিএনপিকে নিয়ে ভাবা শুরু হয়ে গেছে অলরেডি, ভাবছে আরও। বিএনপি যদি মনে করে যে আমরা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, অত্যন্ত বড় ধরনের বোকামির মধ্যে আছে, ভুলের মধ্যে আছে, তারা শোডাউন যতই করুক, ভোট কেন্দ্রে জিতে আসতে হলে হয় কেন্দ্র দখল করতে হবে, না হলে ব্যালট বক্সে আগে রাত্রি মারিয়ে আসতে হবে। কিন্তু সেই সুযোগ কি আছে? সেই সুযোগ কি ডক্টর ইউনূসের সরকার আর পুনরস্থাপিত হতে দেবে? মনে হয় সম্ভব না। অতএব যারা কথা বলছেন তারাও সংযত হন, কৌশলী হন। কৌশলী, এটাও একটা কৌশলী মেসেজই, কিন্তু এই কৌশলগুলো আমি যদি বুঝি, আমার মতো একজন সর্বনিম্ন বোকা শোকা রাস্তার মানুষ আমি যদি বুঝি, আমার থেকে জ্ঞানহীন মানুষ বাংলাদেশে আছে কিনা আমি জানি না, আমি যদি বুঝি, হয়তো সবাই জিনিসটা বুঝতে পারছে যে কোন অবস্থায় বিএনপি কি এতটা দেউলিয়া হয়ে গেল, কবে কিভাবে? শুধুই কেন্দ্রীয় কয়েকজন নেতার বক্তব্যের চরিত্রের, আদর্শিক চরিত্রের তাদের যে কথাবার্তা, এই জন্যই বিএনপি তৃণমূলে নিঃস্ব হয়ে গেছে, ভোটারহীন হয়ে পড়েছে, তারা যাযাবর হয়ে পড়েছে রাজনীতিতে। যার জন্য তাদের আজকে আওয়ামী লীগের লোক আসার সুযোগ করে দিতে হচ্ছে। ঘৃণা বোধ, ধিক্কার বোধ কতটা চরমে পৌঁছাইতে পারে সেটা ব্যাখ্যা দেওয়ার উপযুক্ত জ্ঞান আমার নেই, কিন্তু বিএনপির এই কিছু লোককে দেখলে কেন জানি হাতে জুতা স্যান্ডেল উঠে আসে, কখন জানি টিভিটাই ভেঙে না ফেলাই। ঘৃণা রইল এসব রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আদর্শের মানুষরা, যারা কেন্দ্রে বসে রাজনৈতিক পুরা নিয়ন্ত্রণ করতে চায়, দেশকে যারা নিজেদের গোলামে পরিণত করতে চায়, এইসব চরিত্রহীন রাজনীতিবিদদের ভয়ঙ্কর থাবা থেকে রাষ্ট্রকে অবশ্যই উদ্ধার করতে হবে। সংগ্রাম সেটাই, জুলাই আগস্টের সংগ্রাম চলছে, চলবে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।